দর্শক, আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিকা ইশাফিকরা। আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলায়। বশীকরণ শব্দটি তো আমরা শুনেছি, তবে আজকে আমরা এমন একজন মানুষের কাছে হাজির হয়েছি যিনি তার বাঁশির সুরে শত শত হাঁসকে বশীকরণ করে রেখেছে। আজকে আমরা তার সাথেই গল্প করব এবং তার অনুভূতিগুলো আপনাদের সামনে তুলে ধরব। মিন্টু ভাই, এখানে আপনি কতদিন ধরে আসলেন? এই তো এই মাঠে 4 মাস আছি, ওই সাইডে ছিলাম 2 মাস, আর এই যেখানে আমরা অবস্থান করছি এখানে আইছি 1 মাসের মতন আর কি। তো ওরা কি এখানেই খাবার খাচ্ছে? হ্যাঁ, ওরা প্রাকৃতিক খাবারে মাঠে তো 4 মাস এইভাবে খাওয়াচ্ছি মারে। এই জায়গাটা তো খুব সুন্দর একটা পরিবেশ। আপনি এখানে কেমন, মানে আপনার কেমন লাগে এখানে? আমি তো যেহেতু কৃষি মানুষ, আমার সবসময় ভালো লাগে এই মাঠে, মানে এই মাঠই আমার জন্য মনে করি আমার জীবনের একটা মিন্টু ভাইয়া, আপনি তো বললেন আপনি একজন কৃষক মানুষ, তো আমি একটু জানতে চাই যে কৃষির তো আরো অনেক কাজ আছে, আপনি কিভাবে হাঁস পালনের দিকে আসলেন? আমাকে একটু শুরুর গল্পটা বলেন, নিশ্চয়ই কোনো মজার গল্প হবে। মানে যেমন দুঃখ ছিল তেমন আবার আনন্দ ছিল। পুরোটা যখন শুরু করছিলাম, আমার আম্মা যখন ডিম নিয়ে যাচ্ছে বাজারে, সেখন আমি দেখছিলাম যে মা তো ডিম বিক্রি করে অনেক আমাদের এই মানুষ করেছে, মানে অনেক টাকা পয়সা আম্মা আমাদের দিয়েছে, সহযোগিতার হাত বাড়িয়েছে। তা আমি চিন্তা ভাবনা করলাম ওইখান থেকে যে হাঁস পালন করলে আমার মনে আমার ভাগ্য বদলাতে পারে, আমার মনের অনুতাপ। ওইখান থেকে মার পরামর্শ নিয়ে কিন্তু আমি হাঁস পালন, হ্যাঁ, অনুপ্রেরণা হিসেবে অনেক সাহায্য করেছে আমাকে। যেমন আমি মাঠে হাঁস পালন করতে গেছি, মা খাবার নিয়ে গেছে, বাড়িওয়ালাও অনেক রাতে বাচ্চা নিয়ে দিলে উনি সহযোগিতা করেছে। পুরো ছিল আমার 200 দিয়ে। পরবর্তীতে ধাপে ধাপে আমি কিন্তু 2000 হাট ছিল আমার, এই যে গরমের সিজনে 2000 হাট ছিল আমার, ডিমের হাট ছিল। এইটা হলো আপনার এমন একটা জিনিস, যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন, মানে মনের থেকে ওদের যদি আপনি ভালোবাসেন, তাহলে ওরা কিন্তু আপনাকে বেইমানি করবে না, মানুষ তো খেয়ে বেইমানিকে চলে যাবে। কিন্তু এই হাঁস আমি দেখলাম এরা তো এমনই একটা প্রাণী যে খাবারটা ওরা খায় এটা কিন্তু অন্য কোনো প্রাণী খায় না। ভাইয়া, আপনি তো বললেন শুরুতে সুখও ছিল দুঃখও ছিল, একটু দুঃখের গল্পটা যদি বলতেন। আমি আগে গাভী পালন করতাম। ওই গাভী পালন করতে যে বরিশালের একজন আজাদ নামের একজন ব্যক্তি, ওনার মেয়ের বিয়ের জন্য আমার এই গাভীগুলো 8 লাখ টাকার গাভী নিয়ে যায়। ও আমাকে একটা টাকাই দেয় নাই, 1 টাকাও দেয় না, বলছে বিয়ের পরে তোমাকে টাকা দিয়ে দেবো, টাকাটা দেয় নাই। ওখান থেকে আমার কিন্তু এমনই একটা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, আমার খাওয়া হতো না। তা কিন্তু আমি যখন হাঁস নিয়ে মাঠে পালতে গিয়েছিলাম, ওই টাইমে আমার কিন্তু যে আমি নিজেই খাবার খাবো এই টাকাটাও ছিল না আমার কাছে। এমন একজন ব্যক্তি, আমার মামা শ্বশুর হয়, উনি আমাকে 2 বস্তা চাউল কিনে দিয়েছিল। ওই চাল খেয়ে কিন্তু আজকে আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসবে। আমার এই মানে আমার নিজেরই একটা হয়, ওনাকে ধন্যবাদ জানাই। আর আজকে দেখেন এই হাঁস যখন আমি মাঠে পালছিলাম, শুরু ছিল এই হাঁস বাঁশির সুরে কেন আসে, এটা কিন্তু আমি নিজেই জানতাম না। তা আমি যখন মাঠে একদিনকে আমি ওই হাঁস নিয়ে, তো মন তো খারাপ ছিল, তা আমি ওই বাঁশি বাজানো ওইখান থেকে শুরু করছিলাম। দেখি ওরা আমার ওই বাঁশির সুর ওদের জন্য ভালো লাগছিল ওই টাইমে। তো ওইখান থেকে আমি চিন্তা ভাবনা করি যে একজন লোক রাখতে গেলে তার তো বেতন 20,000 টাকা। 2000 হাঁস পালন করতে গেলে কমসে কম 4 জন রাখালের প্রয়োজন হয়। আমরা বলি আমাদের ভাষায় রাখাল। তা 4 জন রাখাল যদি আপনি 20,000 টাকা বেতন দেন, 80,000 টাকা তার বেতনে হয়। তো ওইখানে আমি ওই 1000 হাঁস ছিল, আমি একা বাঁশি দিয়ে মানে পরিচালনা করতাম। ওরা আমাকে মানে এত ভালোবেসেছে যে মানুষ তো মনে করেন এদিক ওদিকে। আমি এখন আমার একজন আছে 20,000 টাকা বেতন দিয়ে রাখছি। তাই এর যদি বলি এক পথে যাতে ও যায় আর এক পথে। ভাই, শুরুতে বললেন যে আপনি 200 হাঁস দিয়ে শুরু করেছেন, তারপর বললেন যে আপনি 1000 হাঁস পালন করেছেন। এখন আপনার হাঁস কত আছে? প্রথম কিন্তু আমার এই 100 মানে 200 দিয়ে যখন শুরু করছিলাম, ওখান থেকে কিছু আমার মারাও গিয়েছিল নিজের ভুলের কারণে, পরিচর্যা সঠিক হয় নাই। তারপরে যখন আমি পরিচর্যা সঠিক বুঝতে পারলাম, ওখান থেকে আমি আবার ধাপে 500 উঠাইছিলাম, তারপরে কিন্তু 1000 উঠাইছিলাম। ইনশাল্লাহ গেল বছর আমার কিন্তু 2000 হাঁস ছিল। আর এইবার যে হাঁসগুলো দেখছেন এগুলো কিন্তু 1500 পিস আছে এখানে। ভাইয়া, আপনি যে বললেন যে আপনার হাঁস 1500 পিস আছে, এটা আপনি বিক্রি করেন কিভাবে? মানে 1 বছর পর পর এটা কত নাম্বার ব্যাচ, মানে কিভাবে এটা কি? এটা হচ্ছে এখন তো শীতের সময় হাঁসের মাংস আর আপনার চিটিপিটা শ্বশুর বাড়ি দিয়ে খাই, এটা কিন্তু অনেক স্বাদ। সব সময় হাঁস পালন করি এই শীতের সময় মাংসের জন্য। এটা কিন্তু আমার মাংসর হাঁস, পুরুষ হাঁস বলে আমাদের দেশে। এই পুরুষ হাঁসটা কিন্তু এখন অনেক চাহিদা। পুরুষ হাঁসে কি মাংস বেশি হয়? জি, মাংস বেশি, খাঁটি সুস্বাদু। শীতের সময় যদি কোনো পুরুষ একটা হাঁস খায়, তার কিন্তু শীত ধরা করবে না, স্ট্রং। আর ডিম যদি খায় তার শীতই লাগবে না। দেখছেন আমি তো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা কিন্তু হাঁসের ডিম খাই। মিন্টু ভাই, আপনি তো এই বাঁশি বাজিয়ে হাঁসদেরকে বশীকরণ করেছেন, আমি একটু আপনার বাঁশি শুনতে চাই।
ভাইয়া এই ভ্রাম্যমাণ যে খামারটা, এই খামারের ধারণাটা আপনার মাথায় কিভাবে আসলো আর এটার উপকারটা কি? যে আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা প্রশ্ন করার জন্য। আমরা যে হাঁসটা মাঠে খাবার খাওয়াতে নিয়ে যাই, এখন কিন্তু জি। খাবারে অনেক দাম দেশে, যে কোনো ফিটি যাবেন আপনার 60-70 টাকা কিলো। তো ওই খাবারটা খাওয়ায় যদি আমি হাঁস পালন করতে যাই, আমার একটা হাঁসের পিস পড়বে 800 টাকা। তা ওখান থেকে আমরা যদি এই মাঠে প্রাকৃতিকভাবে যদি আমরা হাঁস পালন করি, যেমন এই যে আমরা খাবার খাচ্ছে শামুক, শ্যাওলা, পোকা মাকড়, খাবারগুলো খাওয়ার পরে জমির অনেক উর্বর শক্তি বেড়ে যাবে, আর কোনো বাড়তি কীটনাশক দেওয়া যাবে না জায়গায়। তার মানে হচ্ছে এই জমিতে যে হাঁস তো খাবার খাচ্ছে নিজেদের জন্য, জি জি। এইটাতে আমাদের কৃষি জমিরও উপকার হচ্ছে আপনি বলতে চাচ্ছেন? এখানে অনেক উপকার। এখানে আপনার যে পোকাটা আমরা ধ্বংস করবে আমার হাঁসে, ওই পোকাটা কোনো বিষই মরবে না, সেটা কিন্তু আমার হাঁসেই ধ্বংস করতে পারবে ওটা। বুঝতে পেরেছি। আর যে শামুক খাবে, ওই শামুকটা কৃষক তো আমাদের দেশের চুন ব্যবহার করে না, জি। কিন্তু চুন হলো জমির একটা উর্বর শক্তি। তার শামুকটা খেয়ে কিন্তু ওই চুনই পায়খানা ফেরে, আর চুন কিন্তু শামুক থেকে তৈরি হয়। বুঝতে পেরেছি। তার মানে কৃষি, এই হাঁস যে আপনি ভ্রাম্যমাণ খামার, এতে করে আমাদের কৃষি জমিরও অনেক উপকার হচ্ছে। অনেক অনেক উপকার, এটা কোনো মানে তুলনার বাইরে। আমার হাঁস যে এখন ধরেন 2-3টি থানা আমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি, 7-8টা বিল, হাজার হাজার বিঘি জমি। এই হাজার হাজার বিঘির জমির একটা উপকার, এই জমিতে কোনো কীটনাশক ব্যবহার করা লাগবে না। আর ওইখান থেকে যে খাবার তৈরি হবে চাউল, ওটা নির্ভেজাল আমাদের মানব দেহের জন্য অনেক উপকার। এটা তো আপনার ভ্রাম্যমাণ খামার, জি, জি। নিজস্ব খামার নেই আপনার, তাহলে আপনি বিলে যে হাঁসদেরকে খাওয়াচ্ছেন, তারপর আপনি ওদেরকে রাতে কোথায় নিয়ে যান এবং সেখানে ওদের পরিচর্যাটা কিভাবে হয়? যে আপনার এই যে আমাদের এই আমরা যে সকাল থেকেই আমরা এই মাঠে হাঁট সারাদিনই কিন্তু ওই মাঠের ভিতরে থাকি। রাতে কিন্তু আমাদের নির্দিষ্ট একটা জায়গা আছে, ওই যে আমবাগানের ভিতরে, ওইখানে আমরা ত্রিপুল দিয়ে অন টাইম ঘর তৈরি করা। এমন একটা জিনিস, এইখানে খাবার যদি না পাই আমরা অন্যখানে আমরা চলে যাব, কিন্তু যে জায়গাটা আমরা রাখি কৃষক কিন্তু আমাদের দেখিয়ে নিয়ে যায় যে আমার জমিতে মানে ঘরটা তৈরি করো। মিন্টু ভাই, আপনার সাথে গল্প করে অনেক ভালো লাগছে। সম্পূর্ণ নতুন একটা বিষয় জানলাম যে ভ্রাম্যমাণ হাঁসের খামার। আপনার সাথে আরো গল্প করব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। জি জি। দর্শক, RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আমরা গল্প করছিলাম ভ্রাম্যমাণ হাঁসের খামার নিয়ে। আমরা দেখতে পাচ্ছি বিলের মধ্যে অনেক হাঁস ঘেঁষে খেলে বেড়াচ্ছে। আমরা হাঁস নিয়ে আরো কথা বলবো মিন্টু ভাইয়ের সাথে। মিন্টু ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে এই যে আপনি এত হাঁসগুলোকে লালন পালন করছেন ভ্রাম্যমাণ ভাবে, তো প্রকৃতির খাবার খাওয়াচ্ছেন, প্রকৃতি থেকেই তাদেরকে পালছেন, তো আপনার তো এখানে আমি বলতেই পারি যে কোনো খরচই হচ্ছে না, একদম লাভ আর লাভ। যে লাভের আশায় তো সবাই ঘুরতে চায়, আমার কিন্তু ওইটা লাভের আশা নিয়ে কিন্তু আজকে এখানে আসা। তো আমার যেখানে হাঁসগুলো এই যে প্রাকৃতিক খাবার খাচ্ছে, এটা কিন্তু খালি আমার যে মাংসটা তৈরি হচ্ছে আমাদের মানবদেহের জন্য অনেক সুস্বাদু পুষ্টিকর একটা খাবার এটা। হাঁস তো আপনি অনেক লালন পালন করছেন বুঝতে জি। পারছি, কিন্তু তারপরে তো ওদের অনেক সময় রোগবালাই হয়, তো ওদের রোগবালাই কিরকম রোগবালাই হয়, আর সেখান থেকে আপনি ওদেরকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসেন বা কিভাবে ওদের ট্রিটমেন্ট করেন? হাঁসের কিন্তু রোগ হচ্ছে, মেন রোগ হলো দুইটা, একটা হচ্ছে ডাক পেলে, একটা হচ্ছে ডাক কলেরা। আচ্ছা। এটা কিন্তু আমার প্রাণী সম্পদ অফিস ভ্যাকসিন দিয়েছে, ওটা জি। ভ্যাকসিন করা আছে। আর একটা রোগ আছে শীতের, হচ্ছে কমল রোগ, হাত পা ফুলে যাওয়া। এই হাত পা ফোলার জন্য আপনার একটা ঔষধ আছে থায়োবিন নামে, ওইটা খাওয়ালে থায়োবিন। ইনশাল্লাহ ঔষধ আছে, সুস্থ হয়ে যায়। এরকম মানে রোগাক্রান্ত হয়েছে মানে কতগুলো হাঁস এই পর্যন্ত আপনার? এইখানে এসে আমরা যখন অন্য জায়গা থেকে আরেক জায়গায় শিফটি হই, জি। নতুন জায়গায় আসলে কিন্তু ওই রোগটা দেখা যায়, হাত পা ফোলা রোগ। 5টা হাঁস কিন্তু আমার এখানে মানে হাত পা ফুলে গিয়েছিল, তা আল্লাহর মতো 5টা আবার সুস্থ হয়ে গেছে। আচ্ছা, এমন কি হয়েছে যে কোনো একটা রোগে হাঁস মারা গেছে? হ্যাঁ, ওটাই তো যাই। অনেকের সময় দেখা যায় আমরা যদি রোদির ভিতরে গরমের সময় খাওয়াই, কিন্তু পানি না পাই, ওইখানে কিন্তু হাঁসের লিভার, আমাদের যে মানবদের যেমন লিভার আছে, কিডনি আছে, এটা কিন্তু মায়ের হয় হাঁসের। আর তাৎক্ষণিক যে হাঁসটা মারা যায়, আমরা ওইটা কিন্তু সার্জারি করি, অপারেশন করি বলে আমাদের দেশে, আমরা কেটে দেখি যে কি কারণে মারা যায়। আমরা যেগুলো না পারি সেগুলো আমি প্রাণী সম্পদ অফিসের সহযোগিতা নিই। তো এটা আর কি, আমাদের বাংলাদেশ প্রাণী সম্পদ অফিস সবসময় আমাদের পাশে আছে, আর কোনো সমস্যা হলে ওরা আমাদের কিন্তু সহযোগিতার হাত বাড়ায়। ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে আপনি বললেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান হাঁসগুলোকে,
তো এরা কি বাঁশি শুনে শুনে আপনার পিছন পিছন যেতে থাকে নাকি, আমার খুব জানতে ইচ্ছা করছে, নাকি অন্য কোনোভাবে ওদেরকে এত দূরে নিয়ে যেতে হয়? আমরা ওই যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সেফটি হয়, আমরা কিন্তু ওই বাঁশি বাজায় আমরা ওই হাঁসগুলো নিয়ে আসি পাঁচ ওই 1-2 কিলোমিটার নিয়ে যেয়ে আবার একটু খাওয়াই নিই, পানি খাওয়াই নিই, আবার সুস্থ করে আবার এইভাবে আমরা চলে আসি। এই যে হাঁসগুলোকে বাচ্চা যখন থাকে এগুলোকে কতদিন পর্যন্ত আপনারা মানে কতদিন পরে মাঠে ছাড়েন? আর হচ্ছে ওদেরকে যখন মাঠে মানে আপনাদের কাছে রাখেন তখন আসলে কি খাবার দেন? 0 থেকে যখন আমরা বাচ্চারা নিয়ে আসি ওইখান থেকে কিন্তু ওদের ওই অনেকে ফিট খাবার দেয়, কিন্তু ফিটের অনেক দাম বেশি, আমি ফিটটা খাওয়াই না। আমি খাওয়াই আমার দেশের যে একটা ধানের থেকে ওই চালি থেকে একটা চাউল বাদ যায়, ও খুদ চাল বলে আমাদের দেশে, আলো চাল বলে, ওইটা খাওয়ালে হাঁসের কিন্তু মৃত্যুর হারটা কম থাকে। বাচ্চা 1 মাসের ভিতরে আমি মাঠে নামাই দেয়, 25 দিনের ভিতরে। আগ পর্যন্ত ভাইয়া কতদিন পর্যন্ত মাঠে খাওয়ান এইভাবে? এই যে হাঁসগুলো দেখছেন এগুলো কিন্তু 5 মাসই বয়স, এটা ইতিমধ্যে বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে। একটা হাঁস কতদিন পর্যন্ত বাঁচে? একটা হাঁস তো আপনার সর্বোচ্চ আমাদের যে আমরা যে হাঁসটা পালন করি, এই হাঁসটা ইংল্যান্ডে আপনার জাপান থেকে নিয়ে আসা, চীন থেকে, তাই ওই দেশের মানুষ কিন্তু 300 ডিম পায় নাই। আর আমার বাংলাদেশের মানুষ আমরা কিন্তু 1 বছরে এই জন্মভূমির মাটিতে, এটা আমাদের গর্ব মনে হয়, আমরা 300 ডিম পাইছি। আচ্ছা, একটা বিষয় আমার একটু আপনার কথা থেকে জানতে ইচ্ছা করলো যে কতদিন পর থেকে হাঁস ডিম দেওয়া শুরু করে? যদি কত মাস ভালো থেকে? জাতের হাঁস হয়, আপনার খাকি ক্যাম্বেল অরিজিনালটা হয় সরকারি হ্যাচারি থেকে যদি নেওয়া যায়, ওটা আপনার 4 মাসের ভিতরে কিন্তু ডিম দিতে ওরা সক্ষম। এমন কি হয় যে একটা সময় পর ডিম দেওয়া বন্ধ করে, বা এরকম কি কিছু আছে হাঁসের মধ্যে? আছে, যদি আপনার এই মাঠে ভ্রাম্যভাবে হাঁস পালন করতে গেলে আপনার যদি খামারে শেয়াল লাগলে কিন্তু আপনার ডিম পিছাই যাবে। ওরা কি বুঝে শিয়াল লাগলে ডিম দেওয়া বন্ধ করে দেয়? হ্যাঁ, শেয়াল লাগলে ওরা ওই রাতে ভয়তে মানে ঘুমাবেই না ঘুমালে রোগ হবে, ডিমটা বন্ধ হয়ে যাবে, ওইখান থেকে আপনার রোগ দেখা দিতে পারে। হ্যাঁ, এই যে বললেন যে 5 মাস হলে হাঁসগুলো বিক্রি করেন, জি, জি। তো আপনি কি এখনই হাঁসগুলো বিক্রি করবেন? মানে আর করলে হচ্ছে কিভাবে করবেন, কার কাছে করবেন? হ্যাঁ, ইতিমধ্যে পার্টি আসছিল, আজকে তো দাম বলছিল আমার 50,000 টাকা সহ, তো আমি 50,000 টাকা সহ বিক্রয় করবো না, 55,000 টাকা বিক্রি। তো আপনি হাঁসের দাম বাড়াতে চাচ্ছেন? এখন তো সবাই চায় লাভের জন্য 2 টাকা বেশি হলে ভালো হয়। তো ইতিমধ্যে বাজারটা ছিল কিন্তু 60-এর উপরে, তাই ইনশাল্লাহ আমি আশা করছি আমি 55 বাজার পাবো। এই যে আপনি 5 মাস হলে হাঁস বিক্রি করেন, জি, জি। তো বছরে আপনার কয়টা ব্যাচ, এটা কত নাম্বার ব্যাচ চলতেছে, বা এইভাবে কয়টা ব্যাচ আপনি করেন? এটা হচ্ছে 2 নম্বর বছরে। আমি 1 বছরে 2 বারই হাঁস পালন করি। এই হাঁসটা বিক্রি করার পরে আমি এখান থেকে ফাল্গুন মাসের শেষের দিকে আবার বাচ্চা নিব। আচ্ছা ভাই, এই আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনার পিছনে একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে কি আছে? এই যে ব্যাগটা দেখছেন, এই ব্যাগটা হলো আমার বাড়িওয়ালা তৈরি করতেছে। এই ব্যাগের ভিতরে বাড়িওয়ালা আমার 4 ফ্লাক্স আছে, আমার শুকনো খাবার আছে, মাঠে সব আছে এর ভিতরে। তার মানে প্রকৃতি থেকে আপনি হাঁসকে খাওয়াচ্ছেন এবং জি। নিজে চলার জন্য কিছু খাবার হ্যাঁ। সাথে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, আপনার মাঠে তো এখন তো শীতের সময়, অনেক সময় দেখা যায় আবহাওয়া খারাপ হয়ে গেলে আমাদের অনেক শীত লাগে, সেই টাইমে আমাদের ফ্লাক্সে চা থাকে, ওইটা ব্যয় করে আমরা গরম মুড়ি টুড়ি দিয়ে খেয়ে আবার আমরা চাঙ্গা হই আর কি। মিন্টু ভাই, আপনার সাথে তো ভ্রাম্যমান হাঁসের খাবার নিয়ে অনেক গল্প করছে, আমার বেশ ভালো লাগছে, আশা করি দর্শকদেরও অনেক ভালো লাগছে। আমরা আরও গল্প করব, হাঁসের ঘরটাও ঘুরে নিব, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আমরা ছিলাম হ্যামিলিয়নের বাঁশিওয়ালার কাছে, কিন্তু এই বাঁশিওয়ালা মানুষকে না, বরং হাঁসকে তার নির্দেশনা অনুযায়ী দিক পরিবর্তন করায়। আমরা ছিলাম সারাক্ষণ, তিনি মাঠের মধ্যে হাঁসদেরকে খাওয়াচ্ছিল, আমরা তার সাথে গল্প করছিলাম। এখন আমরা চলে এসেছি হাঁসদের বাসায়। ভাইয়া, আপনি তো সারাদিন হাঁসদেরকে মাঠে চড়ালেন, খাওয়ালেন, তো এখন যে ঘরে নিয়ে আসলেন, ঘরে আনার পরে কি পরিচর্যা করেন? এখানে আনার পরে কি আবার খাবার দেন? না, আমরা কোনো বাড়তি কোনো খাবার খাওয়াই না, আমরা প্রাকৃতিক যে খাবার মাঠে ওইটাই খাওয়াই। আর এখানে আনার পরে আমরা রাতে যখন ঠান্ডা লাগে কিনা, কোনো শেয়াল লাগে কিনা, ওইটার জন্য আমরা খেয়াল করি আর কি। তো ওইটা চতুর্দিকে মানে অক্সিজেন যাবে আর এরকম। তার মানে এই ঘরের মধ্যে তাদের আর খাওয়া দাওয়া হয় না? না, খাওয়া দেওয়া লাগে না, আমরা কোনো বাড়তি কোনো খাবার দেই না। আমাদের মাঠে যে প্রাকৃতিক খাবার, ওইটা শামুক, শ্যাওলা, পোকামাকড়, ওইটাই আর। আপনার কোলে একটা হাঁস দেখতে পাচ্ছি, জি। একটু কোলে নিয়ে রেখেছেন খুব যত্ন করে, এই হাঁসের কি কোনো বিশেষত্ব আছে? আপু, এই যে হাঁসটা দেখছেন, এই হাঁসটা হচ্ছে বর্তমানে যে বাংলাদেশ হাঁস গবেষণা কেন্দ্র নারায়ণগঞ্জ কৃষি মানে আমাদের প্রাণী সম্পদ যে অফিস আছে, ওনাকে ধন্যবাদ জানাই। আজকে কিন্তু আমার হাঁস পালা শুরু ছিল প্রাণী সম্পদের অফিসের হাত ধরে। তিনি সাইফুল স্যার, ওনার পরামর্শে আমি সরকারি হাঁস কানেক্ট করি 200 পিস।
তো ইনশাল্লাহ আল্লাহ দিলে ওই 200 পিস হাঁসে দেখলাম অনেক বেনিফিটের আশা। ভাই এই যে বললেন যে দেশি হাঁসের মধ্যে কোরাস জি। করে এটা দেওয়া হয়েছে, এই হাঁসের মানে মেয়ে হাঁস কতটা ডিম দিবে আর এটার ওজন কিরকম হবে? এটা তো আপনার 300 গ্রাম 300 ডিম দিতে পারে এক বছরে। আর আমার মাংস যদি জান এই হাঁসটার ওজন আছে, মায়া হাঁস হলো এটা হলো 2 কেজি ওজন। তা মাংসের জন্য অনেক বেশি চাপ হয় আমাদের দেশের জন্য। বাংলাদেশে তো অনেক জাতের হাঁস সরকার বাইরে থেকে সংগ্রহ করেছে। তো এখান থেকে আমাদের যে মাটি, বাংলাদেশের জন্মভূমির মাটি, আমাদের এইখানে কিন্তু আমাদের এই খাকি ক্যাম্বেল আর আপনার এই হাঁসটা কিন্তু এখন পারফেক্ট হয়েছে। এই হাঁসগুলো আমি বিক্রি করলে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা আশাবাদী আমি লাভ করবো। ইতিমধ্যে আমার কিন্তু আমার এক জামাই ছিল, হাঁসগুলো কিন্তু দামই বলছি হলো 50,000 টাকা শ। কিন্তু আমি চাই যে আরও একটু যেন বেশি হবে, আমি আশা করছি 55 হতে পারে। তো এটা হচ্ছে বাজার নিয়ে কথা, যদি 55-50-এর উপরে বাজার পাই তো এখান থেকে আমি 5 লাখ টাকার বেনিফিট পাবো ইনশাল্লাহ। এই হাঁসটা তো আপনি অনেকক্ষণ ধরে দেখছি যে একদম কাছে নিয়ে রাখছেন, আপনার কি এই হাঁসটা অনেক প্রিয়? ম্যাডাম এই হাঁস নয়, এই হাঁসটা হচ্ছে আমার স্বপ্ন। এখন এই হাঁসের টাকা দিয়ে জমি কিনেছি 25 সালে, এখান থেকে 1 মাস আগে 16 লাখ টাকা দিয়ে। আর এখান থেকে আমি টাকা এই হাঁসের টাকা দিয়ে আজকে কিন্তু আমি কুল বাগান করেছি, সেখানে কিন্তু আমার বাগান আছে। আর ঘের নিছি, আর মাঠে জমু আরও বন্ধক নিছি। যে এই যে আপনি বললেন যে 3 বছরে হাঁস লালন পালন করে আপনি জমি কিনেছেন, জি। আপনি ঘের করেছেন, জি। ফুল বাগান করেছেন, এটা আসলে কিভাবে সম্ভব হলো? সততা নিয়ে আর সঠিক পরিচর্যা নিয়ে আর প্রশিক্ষণ নিয়ে আপনি যদি হাঁস পালনে কোনো ভাই আসে তো অবশ্যই আমার মতন সফলতা পাবে। আর হাঁস এমনই একটা জিনিস, আমরা যখন মাঠে চড়াই সেখানে কিন্তু নিজে যদি পালা হয় তাহলে দেখা যায় আমার এখানে খাবার পাচ্ছে না আমার হাঁসে, এখান থেকে অন্য এলাকায় নিয়ে যেতে হবে, সেখানে গেলে বাড়তি খাবার পাবে। যে কৃষকের এই মুহূর্তে আমাদের বাংলাদেশ কৃষি কিন্তু এখন মানে অনেক আগুয়ে, আগেকার ছাড়া অনেক আগুয়ে। তা আমি চাই কৃষি যেন আমাদের হাত ধরে আর তাদের আমার সুযোগ সুবিধা নিয়ে যেন আমরা যেন আগুয়ে যেতে চাই। এটা তো আপনার আমি যখন শুরু করছিলাম, এটা কিন্তু রাতেই বাচ্চা নিয়ে আসার পরে জিরো বাচ্চা যেটা বলে, একদিনে জিরো বাচ্চা নিয়ে আসলে অনেক পরিশ্রম করা লাগে, বোর্ডিং করা লাগে, রাতে ওদের সাথে কথা বলা লাগে। আর এই হাঁস এমনই একটা জিনিস, আমরা তো এই মাঠে থাকি এই বিলের ভিতরেই, তো যখন যদি কোনো শেয়াল লাগে আমার কিন্তু রাত্রি যে ওদের সাথে কথা বলা লাগে, না তো ওরা কিন্তু ঠান্ডা হবে না। আর ওরা যদি ঠান্ডা না হয়, যদি না ঘুমাতে পারে, কিন্তু ওদের রোগ হবে, বিভিন্ন একটা ডাক পেলে রোগ আছে, হাত পাবলার রোগ, ওইটা দেখা দেবে। মানে আপনি ওদের ভাষাও বুঝেন? হ্যাঁ, ওরা কি বলছে না বলছে, ওরা রাতে আমার ডাকে, যখন শেয়াল টেয়াল লাগে তখন ওরা কিন্তু আমার ডাক দেয়। আমি যেই ওদের পাশে যেই কথা বলি যে আমি আসি, সমস্যা নাই, তোমরা ঘুমাই পড়ো, ওরা ঘুমাই পড়ে। এটা অবালিক প্রাণী যে এইভাবে আমাকে ভালোবাসে, এটা আমি নিজেও কল্পনা করতে পারিনি যে ওরা কিভাবে আমাকে ভালোবাসে। এটা মানুষ তো মনে করেন খাবার দেবেন, সব কিছু দেবেন, ও কিন্তু 2 দিন পরে ফেলাইতে চলে যাবে। ঠিক বলেছেন। কিন্তু আজকে আমি আমার নিজেরই আমার 2-1 সময় চিন্তা ভাবনা করি যে আমি যে অবলা প্রাণীর ভিতরে আছি, এটা আমার জীবন জন্য ধন্য মনে করি আমি। ভাই আপনার কাছে যতই গল্প শুনছি ততই মুগ্ধ হচ্ছি। একটু জানতে চাচ্ছিলাম যে এই যে ভ্রাম্যমাণ হাঁস নিয়ে আপনি আছেন, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি এখানেই থাকবেন, নাকি অনেকে তো আছে একটু লাভ হলে অন্য ব্যবসায় চলে যায়, আপনি কি সেই দিকে যাওয়ার ইচ্ছা আছে? জি না, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সরকার যদি আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা চাই আমাদের সে কিন্তু হ্যাচারি নাই, যদি আমাকে সরকার যদি এইভাবে হেল্প করে, আমি হ্যাচারি করে আমাদের এলাকায় যারা বেকার যুবক আছে আমি তাদের নিয়ে কাজ করতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। সরকার যেমন আমার হাই দিয়েছিল ফ্রি, একদম ফ্রি কিন্তু হাই দিয়েছিল, এটা আমি সরকারকে অনেক ধন্যবাদ জানাই। কিন্তু তিনি আমাকে ভাগ্য বদলাই দিয়েছে। আর প্রাণী সম্পদ অফিস আর ইতিমধ্যে কৃষি অফিস আমার পাশে দাঁড়াইছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা অনেক চাওয়া পাওয়া যে আমাদের গরিব রাষ্ট্র হলেও আমাদের প্রাণী সম্পদ অফিস, আমাদের কৃষি ব্যাংক, এরা যে আমার সাপোর্ট দেয়। আর এই রকম যদি আমার যারা ভাইরা বেকার আছে তারাও যদি সাপোর্ট পায়, তাহলে কিন্তু আমার দেশ একদিন কিন্তু অনেক আগে যাতে সম্ভব। ভাই আপনার সাথে গল্প করে অনেক ভালো লাগলো। এই যে আপনি হাঁস নিয়ে একটা হ্যাচারি করতে চান, আপনার জন্য শুভ কামনা থাকলো, আপনার সেই স্বপ্ন পূরণ হোক। আর টিভি কৃষি কৃষ্টি টিমের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাই আর টিভি কৃষিকে, আমার মতন মিন্টু পাশে এসে দাঁড়ানো, ভিডিও বানানোর জন্য। যেহেতু অল পৃথিবীর লোক আমার এই ভিডিও দেখবে যে আমি তো মিন্টু, কিন্তু এটা আপনার চ্যানেলকে আমি অনেক ধন্যবাদ জানাই এই শীতের সময় আমার পাশে এসে দাঁড়ানোর জন্য।
দর্শক, আজকে সারাদিন মিন্টু ভাইয়ের ভ্রাম্যমাণ হাঁস খামার আমরা ঘুরে দেখলাম, হাঁসের ঘর দেখলাম, অনেক অনেক নতুন তথ্য জানলাম। RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আনিকা ইশা ফিকরা। এবং যে সকল কৃষক এবং খামারিরা আপনাদের কৃষি সফলতার গল্প আমাদেরকে জানাতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কৃষি সফলতার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ। কৃষ্টি